গল্পে এমন কিছু শব্দ এবং দৃশ্যের ব্যবহার করা হয়েছে যা সকল শ্রোতাদের জন্য নয়। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আমরা শুনিয়েছিলাম মিওরা গল্পের প্রথম পর্ব। যারা এখনো প্রথম পর্বটি শোনেননি তারা আগে গল্পটি শুনে আসুন, কারণ আজকে আমরা আপনাদের শোনাতে চলেছি মিওরা গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি না শুনলে এই পর্বটি বুঝতে পারবেন না, আর প্রথম পর্বটি যারা অলরেডি শুনে নিয়েছেন আজকের পর্বটা তাদের জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মিওরা গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে মিওরা দ্বিতীয় পর্ব। মেয়েটা ধীর পায়ে হাঁটছে সামনে, আর তার পাশে একটু পিছিয়ে হাঁটছে নিশীথ। দুজনের মাঝখানে অদৃশ্য দূরত্ব, যেটা কথায় মাপা যায় না। মেয়েটা হালকা হেসে বলে, আপনি আজ এত চুপচাপ, কিছু বলছেন না যে? না মানে এমনি। কথাটা শেষ করেও যেন ঠিক স্বাভাবিক হতে পারে না সে। তার গলার স্বর শুকনো, চোখে মুখে টান টান অস্বস্তি। ভালো লাগা ছিল, অবশ্যই ছিল। এই মেয়েটার সঙ্গে হাঁটতে হাঁটতে বুকের ভেতরে অদ্ভুত একটা উষ্ণতা কাজ করছিল কাল, কিন্তু আজ সেই উষ্ণতার সঙ্গে মিশে গেছে ঠান্ডা একটা ভয়, অজানা ব্যাখ্যাতীত একটা ভয়। তার মাথার ভেতর বারবার ঘুরে যাচ্ছে একটা জিনিস, ছবি দুটো। সায়নের ঘরের সেই টাঙানো ছবি, আর গতকাল রাতের তোলা সেই ছবি, যেখানে সে স্পষ্ট দেখেছিল মেয়েটার কোনো ছায়া নেই। নিশীথ নিজের অজান্তেই একটু ধীরে হাঁটতে শুরু করে। তার চোখ চলে যায় মাটির দিকে, ল্যাম্পপোস্টের আলো সামনে। আর কয়েক পা গেলেই তারা দুজনে সেই আলোয় ঢুকে পড়বে। নিশীথের বুকের ভেতরে ধকপুকুনি বেড়ে যায়। না না, এটা ভুলও হতে পারে। আলোটা হয়তো ঠিক পড়েনি গতকাল, আজকেই দেখা যাবে। নিজের মনেই বিড়বিড় করে সে। মেয়েটা এগিয়ে যায়, ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ায়। হলুদ আলো এসে পড়ে তার গায়ে, তার চুলে, তার মুখে। নিশীথ আর এক পা এগোয়। তার চোখ ধীরে ধীরে নেমে আসে মাটির দিকে। প্রথমে নিজের পা, তারপর নিজের ছায়া স্পষ্ট লম্বা হয়ে পড়ে আছে রাস্তার উপরে তার ছায়া। তারপর আর চোখে তাকায় মেয়েটার পায়ের দিকে, কিন্তু সেদিকে কিছুই নেই, এক ফোঁটাও না। নিশীথের শরীরটা এক মুহূর্তে শক্ত হয়ে যায়, যেন কেউ ভিতর থেকে সব স্নায়ু বন্ধ করে দিয়েছে। তার গলা শুকিয়ে কাঠ, বুকের ভিতরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে আবার তাকায়, একবার, দুবার, তিনবার। না, ভুল নয়। মেয়েটার সত্যি কোনো ছায়া নেই। তার কানের ভেতর নিজের হৃদস্পন্দনের শব্দ যেন গমগম করতে থাকে। পা যেন মাটিতে গেঁথে গেছে। এগোতে পারে না, পিছোতেও পারে না। মেয়েটা কয়েক পা এগিয়ে গিয়ে থেমে যায়। বুঝতে পারে নিশীথ আর হাঁটছে না। ঘুরে তাকায় সে। চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের হলুদ আলো মিশে পড়েছে তার মুখে। কি হলো? তার কণ্ঠে হালকা বিস্ময়। নিশীথ কোনো উত্তর দেয় না,
তার চোখ স্থির হয়ে আছে মেয়েটার উপরে, কিন্তু সেই দৃষ্টির মধ্যে এখন আর আগের সেই কোমলতা নেই, আছে কেবল ভয়। মেয়েটা একটু এগিয়ে আসে। আপনি থেমে গেলেন কেন? শরীর খারাপ লাগছে? নিশীথ এক পা পিছিয়ে যায়। তার ঠোঁট কাঁপছে, গলা দিয়ে শব্দ বেরোতে চাইছে, কিন্তু আটকে যাচ্ছে কোথাও কি একটা। আপনি, কথাটা অসম্পূর্ণ থেকে যায়। মেয়েটার ভুরু সামান্য কুঁচকে ওঠে। সে আরো এক পা এগোয়। কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? নিশীথ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক ধাক্কায় বেরিয়ে আসে। সে কাঁপা গলায় বলে, আপনি আপনি ভূত, তাই না? একটা ঠান্ডা বাতাস বয়ে যায় তাদের মাঝখান দিয়ে। মেয়েটার চুলগুলো উড়তে থাকে সেই বাতাসে। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত অস্পষ্ট হাসি ফুটে ওঠে। যদি হই? ফিস ফিস করে বলে সে। নিশীথের বুকের ভেতরটা হঠাৎ করে খালি হয়ে যায়। মেয়েটা আর এক পা এগিয়ে আসে। তাহলে আপনি কি ভয় পাবেন? তার কণ্ঠস্বর এখন অনেক নিচু, অনেক গভীর, যেন দূরে কোথাও থেকে ভেসে আসছে। চারপাশের আলো হঠাৎ যেন একটু ম্লান হয়ে আসে। আর নিশীথ বুঝতে পারে তার পেটের ভেতরটা ভয়ের ঠেলায় কেমন যেন গুড়মুড় করতে শুরু করেছে। হৃৎপিণ্ড যেন মুখে উঠে আসছে। নিশীথের মস্তিষ্ক বলছে ওকে এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া উচিত, কিন্তু মন যেতে দিচ্ছে না, পালাতে দিচ্ছে না। দেখো না, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তোমার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমি তো কোথাও থেকে দায়ী নই। তাহলে আমাকে কেন? নিশীথ নিজের কথা শেষ করতে পারে না। তার আগেই মেয়েটি হো হো করে হাসতে থাকে। রুনা? রুনাটা আবার কে? নিশীথের ভুরু দুটো কুঁচকে যায়। দেখো রুনা, আমি সবটাই জানি। সায়ন আমাকে সবটাই বলেছে। সবটা শুনে আমি খুবই দুঃখিত। ধ্যার মশাই, থামুন তো, অত চাপ নেবেন না, চিল করুন। আমি কোনো রুনা টুনা নই। নয়, হ্যাঁ, আমি কোনো ভূতশ্রুত নই, আপনার মতোই একটা মানুষ। বলেই হলো। আপনার ছায়া পড়ছে না কেন তাহলে? আসুন আমার সঙ্গে। নিশীথের কবজির কাছটায় হঠাৎ করেই চেপে ধরে মেয়েটা। সেই বেঞ্চটায় নিয়ে এসে বসায়। নিশীথ ভয়ে কাঠ হয়ে যায়। মাল্টিভার্সে বিশ্বাস করেন? এখানে আবার মাল্টিভার্স কোত্থেকে আসছে? আহা, বলুনই না। নিশীথ একটু চুপচাপ বসে থাকে। কি হচ্ছে এসব? ভূতের সঙ্গে এখন সে মাল্টিভার্স নিয়ে আলোচনা করবে? কি হলো বলুন? হ্যাঁ, মানে ওই আর কি, বিশ্বাস করি। মানে কিরকম বিশ্বাস? আচ্ছা, মুশকিল তো। বিশ্বাসের আবার ভাগ হয় নাকি? আহা, আপনি রাগছেন কেন? আপনি কথাবার্তায় এমন বলছেন যে না রেগে উপায় নেই। আচ্ছা, আমি যদি বলি আমি অন্য ইউনিভার্স থেকে এসেছি, তাহলে বিশ্বাস করবেন? নিশীথের ভুরু দুটো কুঁচকে যায়। তার চোখে মুখে বিস্ময়। হচ্ছেটা কি? আর কিসে কিসে বিশ্বাস করতে হবে তাকে? সে মাল্টিভার্সে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তাই বলে একটা মেয়ে মাল্টিভার্স থেকে পৃথিবীতে রোজ রোজ আসছে ঘুরতে, এটাও বিশ্বাস করতে হবে? আমি জানি না আপনার বিশ্বাস হচ্ছে কিনা, তবে আমি সত্যি এই ইউনিভার্সের নই। আমাদের ইউনিভার্সের নাম জাইরা। ওই ইউনিভার্স আর এই ইউনিভার্স দেখতে একরকম হলেও এমন অনেক কিছুই আছে যা আলাদা। ঠিক সেই কারণেই বোধহয় আপনি আমার ছায়া দেখতে পাচ্ছেন না।
নিশীথ হাঁ করে তাকিয়ে থাকে। কি বলবে? বলার কিছু আছে কি? না না, আমি কোনো রুনা কিংবা তার ভূত কোনোটাই নই। আপনার নাম কি? মিওরা। মিওরা। আচ্ছা, তাহলে আপনি এই ইউনিভার্সে কেন? মানে কিভাবে আসলেন, আর কেনই বা আসলেন? মিওরা গণেশ দাদুর বাড়ির দিকে তাকায়। নিশীথ তাকায় তার দৃষ্টি অনুসরণ করে। না, কোনো নতুনত্ব নেই। সেই ভাঙাচোরা একটা পুরো বাড়ি। ওই জানালাটার দিকে তাকান। গণেশ দাদুর ল্যাবের ভাঙা জানলার দিকে ইশারা করে মিওরা। নিশীথ তাকায় সেদিকে। প্রথমটায় কিছু চোখে না পড়লেও কয়েক সেকেন্ডের মধ্যেই চোখে পড়ে একটা আলো। না না, একটা আলো তো নয়, কয়েক সেকেন্ড বাদে বাদেই জানলা দিয়ে খুব মৃদুভাবে ছড়িয়ে পড়ছে লাল, নীল এবং সবুজ রঙের আলো। নিশীথের চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে। সারা গায়ের লোম খাড়া হয়ে যায়। সে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। আনবিলিভেবল। মিওরাও উঠে দাঁড়ায়। প্রথম দিন আমারও এই কথাটাই বেরিয়েছিল মুখ দিয়ে। নিশীথ ফেরে মিওরার দিকে। একদিন মাঝরাতে হঠাৎ করেই আমার বেডরুমে দুম করে একটা শব্দ হয়। আমি তো ভয়ে ধরপড় করে উঠে বসি, আর বসতেই আমার চোখ যায় ঘরের ঠিক মাঝখানে। মুহূর্তের মধ্যেই সেখানকার বাতাসটা কেমন যেন বিকৃত হতে শুরু করলো। ধীরে ধীরে একটা গোলাকার পোর্টাল খুলে গেল। ভেতরে কেমন ঘূর্ণায়মান নীল, লাল, সবুজ আর বেগুনি এই সমস্ত আলোর ঢেউ, যেন সময় সেখানে নিজে থেকেই গলে যাচ্ছে। জানেন, আলোটা এতটা তীব্র ছিল, কিন্তু তবু আমি চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল ওটা আমাকে ডাকছে। মিওরার চোখে তখন স্মৃতির ছায়া। তার কণ্ঠস্বরটা একটু ধীর, একটু গভীর হয়ে আসে। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু না, ওটা কোনো স্বপ্ন ছিল না। আমি হাত বাড়িয়ে সেটাকে ছুঁতে গিয়েছিলাম, আর তারপরেই তারপর তারপর কি হয়েছিল? মিওরা নিশীথের চোখের দিকে তাকায়। কয়েক সেকেন্ড চুপ করে থাকে, যেন ঠিক করছে কতটা বলা উচিত। তারপর আমি এখানে এসে পড়ি। মানে ওই ঘরে? হ্যাঁ, ঠিক ওই ঘরটায়। নিশীথ চারপাশে তাকায়। হালকা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে, কিন্তু তার শরীরের ভেতরটা গরম হয়ে উঠছে উত্তেজনায়। মানে যে পোর্টালটা আপনার বেডরুমে খুলেছিল, ওটা ওই বাড়িটার সঙ্গে কানেক্টেড? মিওরা মাথা নাড়ে। হ্যাঁ, ওটাকে এক প্রকার একটা ব্রিজ বলা যায়, যে ব্রিজটা দুটি ইউনিভার্সকে একসাথে জুড়ে রেখেছে। নিশীথ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, কিন্তু রুনা? মিওরার চোখে মুখে আবার সেই চেনা প্রশ্ন ফুটে ওঠে। কে সে? নিশীথ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মিওরাকে খুলে বলে রুনার বিষয়ে সে যতটা জানে ততটা। এক মিনিট, গতকাল ওই লোকগুলো কি তাহলে আমাকে ভূত ভেবেই ওভাবে ভয় পালিয়েছিল? ঠিক তখনই দূর থেকে বাইকের শব্দ ভেসে আসে। নিশীথ ঘুরে তাকায়। আজকেও 3টে বাইক দ্রুত গতিতে আসছে। এবার আর মুখ ঢাকা নেই। সামনের বাইকে রৌনক, তার চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। আজকে দেখবো শালা ভূত কিভাবে বেঁচে ওঠে। রাত তখন প্রায় মধ্যরাত। চারিদিকের নিস্তব্ধতা হঠাৎ করেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে এক ভয়ঙ্কর চিৎকারে। আগুন 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 আগুন! মুহূর্তের মধ্যে পাড়ার শান্ত অন্ধকারটা গ্রাস করে নেয় লেলিহান শিখা। গণেশ দাদুর বাড়িটা যেন দাউ দাউ করে জ্বলতে থাকা এক অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। আগুনের তাপ এতটাই তীব্র যে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও কয়েক কদম দূরে সরে যেতে হচ্ছে। পুরনো দেওয়াল, কাঠের জানলা
সবকিছু যেন একে একে গিলে খাচ্ছে আগুন। ভেতরে কেউ আছে নাকি? ভেতরে কেউ আছে নাকি? চারিদিকে হই হই চিৎকার আর আতঙ্ক। এই বিশৃঙ্খলার মাঝেই একটা কণ্ঠ সবচেয়ে বেশি ছিঁড়ে যাচ্ছে। রুনা, রুনা! পাগলের মতো ছুটোছুটি করছে সে। কখনো বাড়ির দরজার দিকে এগোতে যাচ্ছে, কখনো আবার ভাঙা জানলা দিয়েই আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছে। পাড়ার লোকজনেরা তাকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করছে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমার বোন ভেতরে আছে, আমায় যেতে দাও। দুজন লোক তাকে জোর করে ধরে রেখেছে, তবুও সে ছটফট করছে, যেন এই আগুনের ভেতর ঝাঁপ দিয়েই সে বোনকে নিয়ে বেরিয়ে আসবে। কিন্তু এই আগুনে ঝাঁপ দেওয়া মানেই মৃত্যু। ও একা আছে, ও ঘুমাচ্ছিল, ও বেরোতে পারবে না। তার কণ্ঠে আতঙ্ক, অসহায়তা এবং একটা বিশ্বাস যে এখনো সে আশা করছে কেউ একজন ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসবে। ওদিকে সুধীর বাবু, তিনি একটু দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু যেন কিছুই দেখছেন না। চোখ দুটো স্থির, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। তাকে ধরে সরিয়ে নিয়ে যায় একটু দূরে, কিন্তু তিনি যেন হাঁটছেন না, ভেসে যাচ্ছেন। পা মাটিতে পড়ছে ঠিকই, কিন্তু ভেতরে কোনো সারা শব্দ নেই। বাড়িটার দিকে তার একটানা তাকিয়ে থাকা দৃষ্টি, যেন তিনি সব বুঝে গেছেন, সব হারিয়ে গেছে। এদিকে আগুন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। ভেতর থেকে মাঝে মাঝে ভাঙা কাঠ, কাঁচের শব্দ বেরিয়ে আসছে, যেন বাড়িটির আর্ত চিৎকার। ঠিক তখনই একটা বাইকের শব্দ। সবাই একটু ঘুরে তাকায়। ধুলো উড়িয়ে এসে থামে একটা বাইক। সেখান থেকে নেমে আসে রৌনক। শ্বাসটা ভারী, চোখ দুটো অস্বাভাবিক রকম চকচক করছে। দমকলকে খবর দিয়েছি, আসছে আর 5-10 মিনিট। লোকজনের মধ্যে একটা চাপা স্বস্তির ঢেউ খেলে যায়, কিন্তু সায়ন সোজা গিয়ে ধরে ফেলে রৌনকের কলার। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? রুনা ভেতরে, কিছু কর, কিছু কর, ও ভেতরে। আমার বোনকে বাঁচা, আমার বোনকে বাঁচা। রৌনক কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার দৃষ্টি সায়নের মুখে নয়, আগুনে জ্বলতে থাকা বাড়িটার দিকে। তার কপালের ডান দিকে একটা চেরা দাগ, সেখান থেকে এখনো ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। গালেও স্পষ্ট নখের আঁচড়, যেন কেউ প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু আশ্চর্য, তার মুখে যন্ত্রণা নেই, ভয়ও নেই, বরং একটা অদ্ভুত স্থিরতা। চেষ্টা করছি তো, সব ঠিক হয়ে যাবে। তার গলায় এক অচেনা ঠান্ডা ভাব, কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই তীব্র যে সে সব যেন কারোর চোখেই পড়ছে না। কেউই খেয়াল করে না রৌনকের ক্ষতগুলো, তার ব্যবহারের পরিবর্তন। তার চোখে এক অদ্ভুত ঝলক খেলে যায়। আগুনের প্রতিফলন নয়, আরো গভীর কিছু। দূরে তখন সাইরেনের শব্দ ভেসে আসছে, দমকল আসছে। কিন্তু সেই আগুন, সেই রাত, আর সেই বাড়ির ভেতরে আটকে থাকা রুনা, সবকিছু মিলিয়ে যেন এক অদৃশ্য পর্দা নেমে যাচ্ছে বাস্তবের উপরে, যার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো কেউ জানে না। আজকে আবার এসেছে লোকগুলো, দেখাচ্ছি মজা। মিওরা আজকেও রাস্তার দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু ঠিক এমন সময় নিশীথ তার কবজির কাছটায় চেপে ধরে। আজকে নয়, প্লিজ। কিন্তু কেন?
সেই কারণটা জানার জন্যই তো যেতে বারণ করছি। প্লিজ কোঅপারেট করুন। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। পরে সব বুঝিয়ে বলবো আপনাকে। এখন শুধু এটুকু বুঝুন, লোকগুলো একদমই ভালো নয়। ওরা রোজ রোজ এখানে আসছে মানে ওদের কোনো খারাপ মতলব আছেই। এখন এদিকটায় আসুন। নিশ্চিত আর মিওরা গাছটার পিছনে লুকিয়ে পড়ে। নিশ্চিত একবার তাকায় গণেশ দাদুর বাড়ির ওপরের জানলাটার দিকে। না, আলোগুলো আর জ্বলছে না, নিভে গেছে। কালকে এখানটাতেই ছিল দাদা, হঠাৎ করে সামনে এসে ঝাঁপিয়ে পড়েছিল, বিশ্বাস করো। ভম্বলের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। নিশীথরা একবার উঁকি মেরে দেখে। হ্যাঁ, তো কোথায় সে? সামনে আসছে না কেন? ভূত হয়ে আমাকে ভয় পাচ্ছে বুঝি? সত্যি বলছি দাদা। চুপ, মতার চোদ। হঠাৎ করেই রাগত স্বরে চেঁচিয়ে ওঠে রৌনক। ভম্বলের কলারটা চেপে ধরে। বেশি আলবাল বকলে না পোঁদে বন্দুক গুজে এমন গুলি করব মাথা ফুটো হয়ে গুলি বেরিয়ে আসবে। একটা সজোরে ধাক্কা মারে ভম্বলকে রৌনক। গতরটাই আছে। নেশায় কোন মাগিকে দেখেছে তার নেই ঠিক, বলে নাকি রুনাকে দেখেছে। চত্ব সব একবারে। নিশীথের চোখ দুটো আরো বড় বড় হয়ে আসে। সে আরো মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিন্তু দাদা। আবার কিন্তু? ওর ডেড বডি আমি নিজের হাতে নিয়েছি, নিজের হাতে। মরা মানুষ কিভাবে বেঁচে থাকবে এখানে? চোদনামি হচ্ছে, চোদনামি। এই কথাটা শুনে নিশীথের ভুরু দুটো কুঁচকে যায়। রুনার ডেড বডি রৌনক নিজের হাতে নিয়েছে মানে? সেকেন্ড টাইম যেন এই সমস্ত আবালপন্থী মার্কা কথাবার্তা আমার সামনে না হয়। আয় আমার সঙ্গে ভেতরে। বাড়ির ভেতরের দিকে পা বাড়ায় রৌনক। ওর পিছন পিছন যায় বাকি লোকগুলো। চলে আসুন। নিশীথ পা টিপে টিপে এগিয়ে যায় গণেশ দাদুর বাড়ির দিকে। ওর পিছু নেয় মিওরাও। নিশীথ নিজের ফোনের রেকর্ডারটা অন করে নেয়। রাতের বেলাতেই পোর্টাল ওপেন হয়। প্রত্যেকে নিজেদের কান খাড়া রাখবি। এক ধরনের শব্দ হবে, অনেকটা ঘড়ির কাঁটার মতন। সেই শব্দটার উৎস খুঁজে নিতে পারলেই পোর্টালটাও খুঁজে পেয়ে যাব, কারণ শব্দটা পোর্টালের মধ্যে থেকেই আসবে। আবারও একটা চমক। ওরা পোর্টালের বিষয়ে কিভাবে জানলো? ল্যাবরেটরিতে ঢুকেই রৌনকের চোয়াল যেন নিচের দিকে ঝুলে গেল। ওর থেকে মাত্র হাত 10 দূরত্বে দাঁড়িয়ে আছে রুনা, আর রুনার ঠিক সামনে একটা গোলাকৃতির আলোক বৃত্ত। এতদিন যেরকম কার্টুনে কিংবা হলিউডের সিনেমাতে দেখে এসেছে সে। এই তোমাকে তো বারণ করলাম এখানে আসতে, আমার কোনো কথা শোনো না কেন? হ্যাঁ, রুনা এক প্রকার চিৎকার করতে করতে ছুটে আসে দরজার দিকে। রৌনককে ধাক্কা মেরে বাইরে বার করতে যায়, কিন্তু পারে না। রৌনক তার হাত চেপে ধরে, ভেতরের দিকে ঢুকে আসে, দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। ওর দৃষ্টি সোজা পোর্টালটার দিকে, যেন মোহগ্রস্ত হয়ে পড়েছে সে। মোহগ্রস্তের মতোই পোর্টালটার দিকে এগোতে থাকে সে। রুনা নিজের সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করেও বৃথা হয়। রৌনক, রৌনক, তুমি বাইরে যাও, বাইরে যাও প্লিজ, বোঝার চেষ্টা করো। রৌনকের যেন কিছুই কানে যাচ্ছে না। সে পোর্টালটার সামনে এসে দাঁড়ায়। তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয় রৌনক। তাহলে বিষয়টা কিরকম তুমিই বলো। রৌনক এইবার এতক্ষণে পোর্টালের থেকে চোখ সরিয়ে রুনার চোখের দিকে সোজাসুজি তাকায়, কিন্তু এই চাহনি রুনার পরিচিত নয়। এই চাহনি যেন সম্পূর্ণ নতুন রুনার কাছে। ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। 2-1 পা পিছিয়ে যায় রুনা। রৌনক তার দিকে এগোতে থাকে। কি হলো রুনা, বলো বিষয়টা তাহলে কিরকম? রৌনক প্লিজ, প্লিজ কাম ডাউন রৌনক প্লিজ। না না না, আমি একদম ঠিক আছি। কাম ডাউন কেন বলছিস? তবে হ্যাঁ,
খুব বেশিক্ষণ ঠিক থাকবো কিনা জানি না, সবটাই তোর হাতে। আমার হাতে? অবশ্যই। তোকে যেই প্রশ্নটা করলাম ওটার ঠিকঠাক উত্তর দে জলদি। এই কথাটা শুনে রুনার চোয়ালটা শক্ত হয়ে উঠল। ওর মাথা থেকে ভয়টা হঠাৎ করেই উবে গিয়ে একটা অস্বাভাবিক রকমের রাগ ঝরে বসল। ওটার যদি ঠিকঠাক উত্তর না দিস। না দিই তো কি কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? ওই যে দুদিন নেতাদের পা চেটে চেটে পাড়ার গুন্ডাদের দলে যোগ দিয়েছো, তাদের দিয়ে মারবে? হুমকি দিচ্ছ তুমি আমাকে? রৌনকের চোয়ালটাও শক্ত হয়ে ওঠে। সে রুনাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে, শক্ত করে চেপে ধরে ওর দুই গাল। না, গুন্ডাদের দিয়ে মারাবো না, তার চেয়েও ভয়ঙ্কর জিনিস করব তোর সঙ্গে। দেখবি? দেখবি দেখবি কি করব? দেখ তাহলে। নিজের পকেট থেকে ফোনটা বার করে রুনার চোখের সামনে মেলে ধরে রৌনক। মোবাইল স্ক্রিনে যেটা ফুটে রয়েছে সেটা দেখে রুনার লজ্জায় মাথা হেট হয়ে যায়। মোবাইল স্ক্রিনের উপরে চলছে একটা ফুল এইচডি ভিডিও। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ নগ্ন মেয়েকে। সে শুয়ে আছে খাটের উপরে, হাঁপাচ্ছে। রুনা চেনে মেয়েটাকে, খুব ভালো করে চেনে। মেয়েটা সে নিজে। কিছুক্ষণ আগে এই ভিডিওটা করেছে রৌনক। রুনা কাঁপতে থাকা চোখে তাকিয়ে থাকে মোবাইল স্ক্রিনের দিকে। বুকের ভিতরটা যেন হঠাৎ করেই ভেঙে পড়ছে। লজ্জা, ভয় আর ঘৃণা তিনটেই একসঙ্গে আছড়ে পড়ে তার উপর। তুমি এতটা নিচে নামতে পারলে? রৌনকের ঠোঁটের কোণে একটা ঠান্ডা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, পেরেছি, আর চাইলে আপলোডও করতে পারি। রুনা যেন বিশ্বাসই করতে পারে না যাকে সে ভালোবেসেছিল, যার উপর ভরসা করেছিল, সে এতটা নিচে নামতে পারে। তুমি এটা করতে পারো না, তুমি আমাকে ভালোবাসো। রৌনক এবার হেসে ওঠে, একটা কর্কশ নির্মম হাসি। ভালোবাসা ওটা সিনেমায় ভালো লাগে রে রুনা, বাস্তবে লাগে পাওয়ার। এখন শেষবারের মতন জিজ্ঞেস করছি, ওটা কি, কিভাবে কাজ করে, আর কিভাবে আমি ওটা ব্যবহার করতে পারি? রুনা চুপ করে থাকে, চোখে জল চলে আসে, কিন্তু এবার সে মাথা নিচু করে না। আমি কিছু বলবো না। এক মুহূর্তের জন্য ঘরটা একদম নিস্তব্ধ হয়ে যায়, আর তারপর ঠাস করে একটা জোরে চড় বসে যায় রুনার গালে। সে ছিটকে পড়ে মেঝেতে। রৌনকের চোখে তখন রাগ না, উন্মাদনা। ঠিক আছে, তুই বলবি না, আমি নিজেই খুঁজে নেব। সে পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করে। মেশিনের বোতাম, তার, ডায়েরি যা পাচ্ছে সব উল্টে পাল্টে দেখতে থাকে। আর ঠিক তখনই পোর্টালটায় আবার সেই শব্দটা জোরালো হয়ে ওঠে। সবুজ আর লাল আলো মিশে তৈরি হওয়া ঘূর্ণিটারও বেগ বাড়তে থাকে। রুনা ভয়ে চিৎকার করে ওঠে, না, ওটার কাছে যেও না। কিন্তু রৌনক যেন আর নিজের মধ্যে নেই। সে ধীরে ধীরে পোর্টালের দিকে এগিয়ে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। পোর্টালের ভেতরটা আরো পরিষ্কার, অচেনা আকাশ, অজানা পৃথিবী, আর হঠাৎ একটা ছায়া। ওপারের কিছু একটা নড়ে চড়ে ওঠে। রৌনক থেমে যায়, তার চোখে ভয় ঢুকে পড়ে প্রথমবারের মতো। ওটা ওটা কি? রুনা দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। ওর বুক ওঠানামা করছে দ্রুত, কিন্তু চোখ দুটো
অদ্ভুত ঠান্ডা। রৌনক হাত বাড়িয়ে একটার পর একটা বোতাম টিপতে থাকে মেশিনের। টিক টিক টিক, শব্দটা আরো বাড়তে থাকে। আর ঠিক তখন প্লিজ পিছিয়ে যাও, না হলে কথাটা শেষ হওয়ার আগে বজ্রপাতের মতো এক ঝলক আলো গোটা ঘর কেঁপে ওঠে। আর তারপর একটা বিকট বিস্ফোরণ। গণেশ দাদুর বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে নিশীথ আর মিওরা। চারপাশে অন্ধকার, ভাঙা দেওয়াল, লতা পাতার বুনো গন্ধ। দূরে রৌনকের কণ্ঠ ভেসে আসছে। খুঁজে বের কর, আজকে ওটা আমাকে পেতেই হবে। পোর্টালটা উপরের ঘরে ওপেন হয়। ওদের আগে আমাদের পৌঁছানো উচিত। চলে আসুন। রৌনকদের নজর এড়িয়ে ওরা দুজন সিঁড়ি বেয়ে ওপরের ঘরে চলে আসে। নিশীথ ধীরে ধীরে চারপাশে তাকায়। ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে, কিন্তু সেই আলো যেন ঘরের অন্ধকারকে পুরোপুরি ভাঙতে পারছে না। কোথাও কোথাও দেওয়ালের প্লাস্টার খসে পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো, পুরনো তার। মেয়েরা ফিসফিস করে বলে, হ্যাঁ, এটাই সেই ঘর। নিশীথের বুকের ভেতরটা ধকধক করতে থাকে। সে তাকায় সেই ভাঙা জানলার দিকে, যেখান থেকে কিছুক্ষণ আগেও অদ্ভুত একটা আলো বেরোচ্ছিল, কিন্তু এখন আর বেরোচ্ছে না। আপনি নিশ্চিত যে পোর্টালটা এখানেই ছিল? মেয়েরা মাথা নাড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই জায়গাতেই। কিন্তু তাহলে এখন গেল কোথায়? না না, ওটা সব সময় থাকে না। এক্স্যাক্টলি কিছু টাইম রয়েছে, তখনই ওটা ওপেন হয়। তারপরে আবার মেয়েরা নিজের কথা শেষ করতে পারে না। শেষ করার আগেই টিক টিক টিক, দুজনেই একসঙ্গে চমকে ওঠে। শুনলেন? মিওরার চোখ বড় বড় হয়ে যায়। সে ধীরে ধীরে আঙুল তুলে ইশারা করে ঘরের ডান দিকে, কোণার দিকে। ওই তো ওখান থেকে আসছে। নিশীথ সাবধানে এগিয়ে যায়। মেঝেতে পা রাখতেই খচখচ করে একটা শব্দ হয়। সে থেমে যায়। বাইরে রৌনকদের গলার আওয়াজ আরো কাছে আসছে। এদিকটা দেখ। মেয়েরা ফিসফিস করে, আরেকটু এগিয়ে দেখুন। কিন্তু এখানে তো দেওয়াল। সে এগিয়ে গিয়ে দেওয়ালের উপর হাত রাখে। প্রথমে কিছুই হয় না, কিন্তু তারপর সামান্য ঠেলতেই গর করে একটা শব্দ হয়। মুহূর্তের মধ্যেই দেওয়ালটা সামান্য ফাঁক হয়ে যায়, আর ঠিক তার পিছনেই দেখা যায় একটা লোহার দরজা। নিশীথ আর মিওরার চোখে বিস্ময়। নিশীথ দরজাটার উপর কান পাতে। টিক টিক টিক, শব্দটা এবার একদম স্পষ্ট। ওই পাশেই, ঠিক তখন পায়ের শব্দ। এই ঘরটা দেখেছিস? এই ঘরটাই আসল। এখানেই পুরো লাইব্রেরি ছিল। নিশীথ দ্রুত মিওরার দিকে তাকায়। ওরা এসে গেছে। দরজাটা খুলুন। নিশীথ হ্যান্ডেলটা ঘোরায়। প্রথমে আটকে থাকে, তারপর একটা কট করে শব্দে খুলে যায়। দরজাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ঠান্ডা হাওয়ার ঝাপটা, যেন অনেক বছর ধরে বন্ধ থাকা কোনো জায়গা হঠাৎ করেই খুলে গেছে। দুজনেই ভেতরে ঢুকে পড়ে। দেওয়ালটা আবারও বন্ধ করে দেয়। ভেতরটা ছোট্ট একটা ঘর, মাঝখানে একটা মেশিন। মেশিনটার কেন্দ্রস্থলে একটা গোলাকার চেম্বার মতো, আর তার ভেতরে একটা ক্ষীণ আলো ধীরে ধীরে ঘুরছে।
এই তো, এটাই সেই পোর্টাল। কিন্তু এটা তো এত ছোট হবার কথা নয়। নিশ্চিত এক পা এগোয়। তার চোখে উত্তেজনা আর ভয় মিশে গেছে। ঠিক তখনই দরজার বাইরে রৌনকের গলা। ওই তো শব্দটা পাচ্ছিস? আয় আয় সবাই, এই ঘরটা ভালো করে খুঁজতে হবে। এই ঘর থেকে শব্দটা আসছে। মিওরা দ্রুত বলে, বা ঢোকার আগে আমাদের সব সিদ্ধান্ত নিতে হবে। কিসের সিদ্ধান্ত? মিওরা তাকায় তার চোখে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে রুনা তাকিয়ে আছে সে অদ্ভুত জিনিসটার দিকে। কিছুক্ষণ আগেও যেটা বিশাল, প্রায় দরজার মতো বড় ছিল, এখন সেটা সংকুচিত হয়ে গেছে একেবারে ছোট, মুঠোর মতো। রুনা ধীরে ধীরে ঘুরে তাকায় গণেশ দাদুর দিকে। তার চোখে স্পষ্ট কৌতূহল আর অস্থিরতা। দাদু, এটা হঠাৎ করে এত ছোট হয়ে গেল কেন? তার গলায় একটা কাঁপা সুর। গণেশ দাদু কিছুক্ষণ চুপ করে থাকে, যেন তিনি শব্দগুলো ঠিকভাবে সাজিয়ে নিতে চাইছেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পোর্টালটার দিকে তাকান। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে রে রুনা, এই পোর্টালেরও আছে। রুনা ভুরু কুচকে বলে, মানে? এই পোর্টালটা কোনো সাধারণ দরজা নয়, এটা অন্য জগতের সঙ্গে সংযোগ তৈরি করে। কিন্তু সেই সংযোগ সব সময় খোলা থাকে না, একটা এক্স্যাক্ট টাইম আছে, একটা নির্দিষ্ট মুহূর্ত যখন এটা আপনা থেকেই খুলে যায়। রুনা আবার পোর্টালটার দিকে তাকায়। ছোট্ট, নিস্তেজ, প্রায় মৃতের মতো লাগছে এখন। সে প্রশ্ন করে, আর তখনই এটা বড় হয়? গণেশ দাদু মাথা নাড়ে। হ্যাঁ, সেই সময়টায় পোর্টালটা পুরো শক্তি পায়, তখন এটা বড় হয়, আর তখনই এর মধ্যে দিয়ে যাওয়া সম্ভব। আর এখন? গণেশ দাদুর চোখে একটা অদ্ভুত ছায়া নেমে আসে। এখন সময়টা পেরিয়ে গেছে, তাই এটা ছোট হয়ে গেছে, শক্তি হারিয়েছে, এখন এটা আর কাজ করবে না। রুনা কিছুক্ষণ চুপ করে থাকে। বাতাসে যেন একটা ভারী নীরবতা জমে ওঠে। মানে আমরা যদি ওই সময়টা মিস করি তাহলে আর যেতে পারবো না? তার গলায় এবার স্পষ্ট আতঙ্ক। দাদু ধীরে ধীরে মাথা নাড়েন। ঠিক তাই, এই পোর্টাল কারোর জন্য অপেক্ষা করে না, সময় এলেই খুলবে আর সময় গেলেই বন্ধ হয়ে যাবে। রুনা মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে, তাহলে কেউ যদি ওই সময়ের মধ্যে ঢুকতে না পারে? গণেশ দাদু একটু থেমে বলেন, তাহলে তাকে পরের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি হঠাৎ চুপ করে যান। রুনা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে, কিন্তু কি দাদু? দাদুর চোখে এবার ভয় আর রহস্যের মিশেল। কিন্তু পরের সুযোগ কবে আসবে সেটা কেউ জানে না। হয়তো পরের দিনই, হয়তো কয়েকদিন পর, কিংবা হয়তো কয়েক বছর, আবার হয়তো কখনোই না। এই কথাটা শুনে রুনার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে যায়। সে আবার পোর্টালটার দিকে তাকায়। ছোট্ট, নিস্তেজ, অথচ ভেতরে লুকিয়ে আছে অজানা এক জগৎ। মেশিনটার ভেতর থেকে একটা ক্ষীণ আলো বেরোচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়ছে একঘেয়ে টিক 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 শব্দ। শব্দটা এতটাই নিয়মিত, এতটাই স্পষ্ট যে মনে হচ্ছে যেন নিস্তব্ধতার বুক চিরে কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। মিওরার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। মেশিনটা বন্ধ করতে হবে, সে নিচু গলায় বলে। নিশ্চিত একটু চমকে ওঠে, কিন্তু কেন? মিওরা ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে স্পষ্ট ভয়।
কিন্তু তার থেকেও বেশি সতর্কতা। কারণ এটা যতক্ষণ চালু থাকবে ততক্ষণ শব্দ হবে, আর শব্দ হলেই ওরা বুঝতে পেরে যাবে। মিওরা মেশিনটার দিকে তাকিয়ে থাকে। সে জানে সময় খুব কম। আপনি মেশিনটা বন্ধ করতে পারেন? নিশীথ দ্রুত জিজ্ঞাসা করে। মিওরা 1 সেকেন্ডও দেরি না করে মাথা নাড়ে। না না, পারি না, এর আগে তো মেশিনটা দেখিনি। নিশীথ অবাক হয়ে যায়। তাহলে বন্ধ করবেন কিভাবে? মিওরা একটু হাসে। সেই হাসিতে অদ্ভুত একটা আত্মবিশ্বাস, বা হয়তো বেপরোয়া ভাব। এইভাবে। কথা শেষ করে সে মেশিনটার কাছে এগিয়ে যায়। মেশিনটার গায়ে অসংখ্য সুইচ আর লিভার, কোনোটা লাল, কোনোটা সবুজ, কোনোটা আবার অচেনা চিহ্নে ভরা। মিওরা একটুও দেরি না করে একটা সুইচ টিপে দেয়। তবুও টিক টিক শব্দটা থামে না। সে আরেকটা সুইচ অন করে, তারপর অফ করে, তারপর একসাথে দুটো বোতাম চাপে। নিশীথ আতঙ্কে বলে ওঠে, আরে করছেনটা কি? যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়? মিওরা কোনো উত্তর দেয় না। তার হাত দ্রুত চলতে থাকে। একটার পর একটা সুইচ অন অফ করতে থাকে সে। যে কোনো একটা সুইচ তো কাজ করবেই। সে নির্বিকার গলায় বলে। ঘরের ভেতর টেনশন যেন চরমে পৌঁছে যায়। মেশিনটার শব্দটা আরো জোরে শোনা যেতে থাকে, যেন প্রতিবাদ করছে। নিশীথের বুকের ভেতর ধরফর করছে। বাইরে হালকা পায়ের শব্দও শোনা যাচ্ছে। ওরা এসে পড়েছে, সে ফিস করে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ শব্দটা থেমে যায়। এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দও কানে লাগে। মিওরা ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। তার চোখ স্থির মেশিনটার দিকে। নিশীথ অবিশ্বাসে বলে, বন্ধ হয়ে গেছে? মিওরা হালকা করে মাথা নাড়ে। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায়। নিশীথ আর মিওরা গুপ্ত ঘরটার মধ্যে থেকে বসেই বুঝতে পারে রৌনক আর তার সঙ্গীরা ভেতরে ঢুকে পড়েছে। এই ঘর থেকেই তো শব্দটা আসছিল। রৌনক বলে। হ্যাঁ, কিন্তু এখন তো কিছুই নেই। ওরা চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু মেশিনটা খুঁজে আর পায় না। নিশীথ গুপ্ত ঘরের দরজায় কান পেতে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। মিওরাও একদম স্থির। কয়েক সেকেন্ড পর রৌনক বিরক্ত গলায় বলে, ড্যামেট, আমাদের আসার আগেই পোর্টাল বন্ধ হয়ে গেছে। কিভাবে জানলে দাদা? গান্ডু নাকি বে তুই? শব্দটা হচ্ছে আর কোনো আলোর বৃত্ত দেখতে পাচ্ছিস আশেপাশে? ভম্বল নিজের মাথা চুলকায়। না দাদা, তা তো পাচ্ছি না। পোর্টালটা ওপেন থাকলে দেখতে পেতিস, গান্ডু শালা। ওরা ধীরে ধীরে বেরিয়ে যায়। দরজাটা আবার বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর আবার সেই গভীর নীরবতা নেমে আসে। নিশীথ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে। মেশিনটার আলো এক মুহূর্তের জন্য তীব্রভাবে ঝলসে ওঠে, আর তারপর ফাঁকা। 1 সেকেন্ড আগেও যেখানে যন্ত্রটা দাঁড়িয়ে ছিল, এখন সেখানে কিছুই নেই। কেবল পোর্টালটা যাকে তাই আছে। রৌনক স্থির হয়ে যায়। তারপর হঠাৎ করেই চিৎকার করে ওঠে, কোথায় 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 গেল মেশিনটা? তার গলা কাঁপছে। ভয় আর রাগ একসঙ্গে মিশে গেছে।
সে পাগলের মতো চারিদিকে তাকায়, মেঝেতে হাত বুলিয়ে দেখে, দেওয়াল চাপড়ে দেখে, কিন্তু কিছুই নেই। রুনা তখন ধীরে ধীরে মাথা তোলে, তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি। তুমি নিজেই ওটাকে এখান থেকে ট্রান্সফার করেছো। মানে? রৌনক থেমে যায়। রুনা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে ভয় নেই, বরং একটা অদ্ভুত আত্মবিশ্বাস। মেশিনটাতে একটা সুইচ ছিল এমার্জেন্সির জন্য। যদি কখনো কোনো বিপদ হয়, দাদু এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে একটা বোতাম চাপলেই একটা সেফ জায়গায় পৌঁছে যাওয়া যায়। রৌনকের গলা শুকিয়ে আসে। সেফ জায়গা মানে কোথায়? এবারের মধ্যেই কোথাও এমন একটা জায়গা যেখানে আগুনও পৌঁছতে পারে না। রৌনক যেন কিছুই বুঝতে পারছে না। সে আবার চারিদিকে তাকায়। ফাঁকা ঘর, আর শুধু সেই গোলাকার পোর্টালটা ভেসে আছে মাঝখানে। তাহলে পোর্টালটা এখানে কেন? এটা এটা কেন গেল না? রুনা এক মুহূর্ত থামে, তারপর খুব শান্ত গলায় বলে, কারণ পোর্টালটা মেশিনের সঙ্গে বাঁধা না। মেশিন যেখানেই থাকুক, পোর্টাল এই বাড়ির যে কোনো জায়গায় ওপেন হতে পারে। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। রৌনকের মাথার ভেতর যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। হঠাৎই তার রাগটা তীব্র হয়ে ওঠে। সে যাই হোক, তুই বল কোথায় গেছে মেশিনটা? কোথায় কোথায় সেই সেফ জায়গা? রুনা আবার হাসে, ধীরে ধীরে মাথা নাড়ে। একবার ভুল করেছি, আর নয়। রৌনকের চোখ লাল হয়ে ওঠে। সে ঝাঁপিয়ে পড়ে রুনার দিকে, এক ঝটকায় তার চুলের মুঠি চেপে ধরে টেনে আনে কাছে। কি বললি তুই? রুনা কষ্টে মুখ তোলে, তবুও তার চোখে সেই একই জেদ। না, এইবার আমি আর সেই ভুল করব না। তোমাকে কিছুই বলবো না। এই কথাটা যেন রৌনকের মাথার ভেতর বিস্ফোরণ ঘটায়। সে রাগে কাঁপতে থাকে। ঠিক সেই মুহূর্তে রুনা নিজের নখ দিয়ে খামচে ধরে রৌনকের কপাল আর চোখের নিচটায়। রৌনক ঝাঁকুনি খায়, আর তারপর ঠাস করে একটা প্রচন্ড জোরে চড় বসিয়ে দেয় রুনার গালে। রুনা ছিটকে গিয়ে আছড়ে পড়ে টেবিলের উপর। টেবিলের ধারে তার ঘাড়ে সজোরে লাগে। একটা বিকট শব্দ হয়। রুনার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যায়, মেঝেতে পড়ে যায় সে। কয়েক সেকেন্ড সে ছটফট করে, হাত পা কাঁপতে থাকে। তারপর সব থেমে যায়। নিস্তব্ধতা ছেয়ে যায় গোটা ঘরে। রৌনক হাঁ করে তাকিয়ে থাকে। রুনা? সে ধীরে ধীরে এগিয়ে যায়, তার হাত পা কাঁপছে। মেঝেতে বসে পড়ে রুনার পাশে, তাকে তুলে নেয় কোলে। রুনার নাক আর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রৌনক কাঁপতে থাকা হাতে তার নাকের কাছে হাত রাখে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু না, কিছুই নেই, নিঃশ্বাস নেই। তার চোখ বড় হয়ে যায়। হঠাৎ করেই সে ভয় পেয়ে যায়। এক ঝটকায় রুনার নিথর শরীরটা মেঝেতে ফেলে দেয়। না 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 না, আমি এটা চাইনি। সে নিজের মাথার চুল খামচে ধরে বসে পড়ে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে তাকায় সে। ফাঁকা ঘর, রক্ত, আর মাঝখানে সেই পোর্টাল। পোর্টালটা হঠাৎ একটু কেঁপে ওঠে। ভেতর থেকে আবার একটা অদ্ভুত আলো বেরোয়। রৌনক তাকিয়ে থাকে। তার ভয় আবার ফিরে আসে। হঠাৎ পোর্টালের ভেতর থেকে যেন একটা ছায়া নড়ে ওঠে। আবার রৌনক পিছিয়ে যায়। না না, এটা ঠিক হচ্ছে না। তার মাথায় একটাই চিন্তা, সব প্রমাণ মুছে ফেলতে হবে।
সে উঠে দাঁড়ায়, তাড়াহুড়ো করে চারিদিকে খুঁজতে থাকে। একটা ক্যাবিনেট খুলে কেরোসিনের বোতল পায়। তার হাত কাঁপছে, তবুও সে ঢালতে শুরু করে। মেঝেতে, টেবিলে, দেওয়ালে, রুনার নিথর শরীরের পাশেও কিছুটা পড়ে। তারপর পকেট থেকে লাইটার বার করে। এক মুহূর্ত থামে, তার চোখে ভয়, অনুশোচনা। আগুনের ছোট্ট শিখা জ্বলে ওঠে। সে সেটাকে ছুঁড়ে ফেলে মেঝেতে। এক মুহূর্ত, তারপর দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কেরোসিনে ভেজা ঘরটা মুহূর্তের মধ্যে আগুনে ভরে যায়। পর্দা, কাঠ, কাগজ সব জ্বলতে শুরু করে। ঠিক এমন সময় ওর চোখে পড়ে একটা ডায়েরি। টেবিলের উপরে পড়ে আছে। সেটা দ্রুত নিয়ে রৌনক পিছিয়ে যায়, দরজার দিকে দৌড়ায়, কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকায়। আগুনের মধ্যে পড়ে আছে রুনার শরীর, আর তার পিছনে পোর্টালটা। আগুনের আলোয় সেটার ভেতরের অন্ধকারটা আরো গভীর হয়ে উঠছে। মনে হচ্ছে ওপাশ থেকে কেউ যেন তাকিয়ে আছে। রৌনক আর দাঁড়ায় না, সে দৌড়ে বেরিয়ে যায়। বাইরে এসে বাইকে ওঠে। হাত কাঁপছে, তবুও স্টার্ট দেয়। বাইক ছুটে যায় অন্ধকার রাস্তায়। পিছনে গণেশ দাদুর বাড়ি জ্বলছে। আকাশে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। গুপ্ত ঘরের ভেতরটা এখনো ঠান্ডা, অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। কিছুক্ষণ আগেই যে টিক টিক শব্দটা থেমে গিয়েছিল, সেই নীরবতাটাই যেন এখন আরো বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। নিশীথ দেওয়ালের পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। মেয়োরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মেশিনটার দিকে, যেটা কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ সে এগিয়ে আসে। এই কি করছেন আবার? মেয়োরা কোনো উত্তর দেয় না। তার চোখে এখন এক ধরনের হিসেবি ভাব। সে মেশিনটার সামনে দাঁড়িয়ে সেই একই সুইচটার দিকে হাত বাড়ায়, যেটা একটু আগেই সে এলোমেলোভাবে টিপেছিল। এক সেকেন্ড থামে, তারপর একটা নির্দিষ্ট বোতামে ক্লিক করে। মেশিনটা আবার অন হয়ে যায়। মাঝখানের গোলাকার চেম্বারটার ভেতর হালকা নীল আলো জ্বলে ওঠে। ঘরের ভেতর আবার একটা কম্পন ছড়িয়ে পড়ে। নিশীথ নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। এইবার হয়তো পোর্টালটা খুলবে, কিন্তু কিছুই হয় না। না কোনো আলো ছড়ায়, না কোনো ঘূর্ণি তৈরি হয়। বরং মেশিনটার উপরের একটা ছোট্ট স্ক্রিন হঠাৎ জ্বলে ওঠে। টিক 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 শব্দটা শুরু হয়, কিন্তু এবার শব্দটা সামান্য আলাদা। মেয়োরা ভুরু কুচকে স্ক্রিনটার দিকে তাকায়। সেখানে বড় বড় করে লেখা 23 ঘন্টা 59 মিনিট 58 সেকেন্ড 57 সেকেন্ড 56 সেকেন্ড 55 সেকেন্ড। মেয়োরার চোখ বড় বড় হয়ে যায়। 24 ঘন্টা? কি? মেয়োরা ধীরে ধীরে বলে। পোর্টাল ওপেন হতে এখনো 24 ঘন্টা লাগবে। ঘরের ভেতর আবার সেই ভারী নীরবতা নেমে আসে। নিশীথ যেন কিছুই বুঝতে পারে না। মানে মেয়োরা কিছু বলতে যাবে, ঠিক তখনই নিশীথের ফোন বেজে ওঠে। দুজনেই চমকে ওঠে। নিশীথ দ্রুত পকেট থেকে ফোনটা বার করে। স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম, সায়ন। নিশীথ এক সেকেন্ডও দেরি না করে কলটা রিসিভ করে। হ্যালো। তোর কি শো টাইম বাড়ছে নাকি রে? রোজ রোজ তো দেখছি ফেরার টাইম বাড়ছে তোর।
পোর্টালের বিষয়ে কি কি জানিস? ওপাশে সায়ন কয়েক সেকেন্ড চুপ। কি? কিসের পোর্টাল? কোন পোর্টাল? নিশীথের গলা কেঁপে ওঠে। তুই কিচ্ছু জানিস না? সায়ন এবার একটু বিরক্ত হয়ে বলে, কেন রাত বিরেতে হেয়ালি করছিস বলতো? মাল ঝাল খেয়েছিস নাকি? নিশীথ দাঁত চেপে ধরে। তুই গণেশ দাদুর বাড়িতে আয়। কি? কেন এত রাতে? যা বলছি শোন, জলদি আয়। তবে হ্যাঁ, এখানে এসে তুই এমন কিছু দেখতে পাবি আর শুনতেও পাবি যা অবিশ্বাস্য মনে হতে পারে। তা আগে থেকে প্রিপেয়ার হয়ে আসিস। আর কিছু বলার আগেই ফোনটা কেটে দেয়। ঘরের ভেতর আবার নীরবতা। মিওরা ধীরে ধীরে নিশীথের দিকে তাকায়। ওই লোকটা সায়ন, ও কি রুনার সঙ্গে কানেক্টেড? নিশীথ কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। সায়ন রুনার দাদা হয়। মেয়রার চোখে একটা ঝলক খেলে যায়। অবাক হওয়া না অন্য কিছু বোঝা যায় না। সময় কেটে যায়। বাইরে হালকা হাওয়ার শব্দ, দূরে কুকুরের ডাক, আর ঘরের ভেতরে সেই টাইমারের টিক টিক শব্দ। ওরা গুপ্ত ঘর থেকে বেরিয়ে নিচের ঘরে চলে আসে। কয়েক সেকেন্ড পর দরজার বাইরে পায়ের শব্দ পাওয়া যায়। নিশীথ, কোথায় তুই? সায়নের গলায় অস্থিরতা। নিশীথ দরজার দিকে এগিয়ে যায়। এদিকে সায়ন ভেতরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে যায়। তার চোখ সোজা গিয়ে পড়ে মিওরার উপর। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। রুনা? তার গলা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে জল জমতে শুরু করে। তুই বেঁচে আছিস? সে মিওরার সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে ছুঁতে যায়, কিন্তু মাঝপথে থেমে যায়, যেন ভয় পাচ্ছে এটা সত্যি কি না। তারপর আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ করে এই মিওরাকে জড়িয়ে ধরে। রুনা, তুই বেঁচে আছিস? আমি জানতাম তুই বেঁচে আছিস। তার গলা ভেঙে যায়। সে কাঁদতে থাকে। মিওরা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত ধীরে ধীরে উঠে আসে। নিশীথ এগিয়ে আসে। সায়ন, ওটা রুনা নয়। সায়ন থেমে যায়। ধীরে ধীরে মিওরাকে ছেড়ে দেয়। কি? নিশীথ গভীর শ্বাস নেয়। তারপর বলে, তোকে যা বলবো সবটা শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবটা। সায়ন চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে এখনো জল, কিন্তু এবার সেই জলের সঙ্গে মিশে গেছে ভয়। নিশীথ ধীরে ধীরে সব বলতে শুরু করে। রেডিও স্টেশন থেকে শুরু করে প্রথম দেখা, মিওরার আশা, পোর্টাল, রৌনক, সবকিছু। ঘরের ভেতর সময় যেন থমকে যায়। শুধু ওপরের ঘর থেকে টিক 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 শব্দে টাইমার এগিয়ে চলেছে। আর তিনজন মানুষ দাঁড়িয়ে আছে এমন এক সত্যের সামনে যেটা তাদের জীবন পুরো বদলে দিতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন মিওরা গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল ইশিকা, সোহম, কৌস্তব এবং দীপঙ্করদা। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। দ্বিতীয় পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে মিওরা গল্পের তৃতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে আগামী সপ্তাহে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।